আজকে আমরা যে টপিকসটা নিয়ে আমাদের আলোচনা সেটা হলো আটারবার্গ লিমিট টেস্ট। আটারবার্গ লিমিট টেস্টকে আমরা কনসিস্টেন্স টেস্টও বলে থাকি এবং এই পার্টিকুলার টেস্টটা স্পেসিফিকলি ফাইন গ্রেইন সয়েলের জন্য হয়ে থাকে। তো ফাইন গ্রেইন সয়েল বলতে গিয়ে আমাদের আস্টো ক্লাসিফিকেশন অথবা ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশনে কিছুটা ডিফারেন্স আছে, বাট ইন জেনারেল আমরা যদি ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশনের বেসিসে বলে থাকি তাহলে আমাদের 206 যেটা আছে, যার ওপেনিংটা 0.076 মিলিমিটার, তার থেকে যে ছোট পার্টিকেলগুলো হয় সেই পার্টিকেলগুলোকে আমরা নর্মালি ফাইন গ্রেইন সয়েল সিল বা ক্লে বলে থাকি এবং এই টেস্টটা সেই ধরনের সয়েলের জন্য হয়ে থাকে। কিন্তু আস্টো ক্লাসিফিকেশন বা অন্য কোনো ক্লাসিফিকেশনে এর চেয়ে একটু বড় পার্টিকেলের গুলোকেও ফাইন গ্রেইন আকারে ধরা হয় এবং সেই ক্ষেত্রে আমাদের আটারবার্গ লিমিট টেস্টটা করা হয়ে থাকে। আটারবার্গ লিমিট টেস্টটা অ্যাকচুয়ালি সায়েন্টিস্ট আটারবার্গের নাম অনুযায়ী করা হয়েছে এবং আমরা আমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যে থিওরি কোর্স আছে সেখানে এটার ব্যাপারে অলরেডি অনেক ডিটেইল আলাপ আলোচনা করা হয়েছে। তো সেটারই কন্টিনিউশন আকারে এখানে আমরা সেশনালে টেস্টটা কিভাবে কন্ডাক্ট করা হয় সে বিষয়টা আলোচনা করব। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ওভারঅল আমাদের যে অ্যাপারেটাসগুলো লাগে, এখানে আমরা একটা ক্যাসাগেন্ড্রা অ্যাপারেটাস দেখতে পাচ্ছি। সায়েন্টিস্ট ক্যাসাগেন্ড্রার নাম অনুযায়ী এই অ্যাপারেটাসটার নামকরণ করা হয়েছে। সো ক্যাসাগেন্ড্রা অ্যাপারেটাস, সাথে আমাদের যে গ্রুপিং টুলস আছে, কন্টেইনার, ওয়েট নেওয়ার জন্য মেশিন, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে লিমিট, প্লাস্টিক লিমিট, এখানে দু ধরনের লিমিট করব আমরা, লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট। প্লাস্টিক লিমিট জেনারেট করার জন্য আমাদের একটা থ্রেড প্লেটের প্রয়োজন হয়, সেই জিনিসগুলোর ছবি আছে। তো আমরা সামনে কন্টিনিউশনে যাই। শুরুতে টেস্টটা কেন করবো, এখানে পারপাস, স্ট্যান্ডার্ড এএসটিএম যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড ফলো করে আমরা করব। তো এখানে আমরা স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছি। এটা অলরেডি আমরা আমাদের থিওরি ক্লাসেও এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে সায়েন্টিস্ট আটারবার্গ, উনি ফাইন গ্রেইন সয়েলে ময়েশ্চারের প্রেজেন্সের উপর বেস করে তার আলাদা আলাদা স্টেটের অবস্থাটা উনি দেখেছিলেন এবং সেই আলাদা আলাদা স্টেটগুলোকে উনি সলিড, সেমি সলিড, প্লাস্টিক এবং লিকুইড, এই আলাদা আলাদা স্টেটে ভাগ করে দিয়েছিলেন এবং সেই স্টেটগুলোকে কতগুলো লিমিটে যখন ভাগ করা হয়, শ্রিঙ্কেজ লিমিট, প্লাস্টিক লিমিট অ্যান্ড লিকুইড লিমিট। সো এইগুলোর ডিটেইলে আমি আর যেতে চাচ্ছি না, কারণ এগুলো আমাদের থিওরিতে অ্যাকচুয়ালি আলোচনা করা হয়ে গিয়েছে। আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি যে এই লিমিটগুলো আমরা এতদিন পড়ে এসেছি যে প্লাস্টিক লিমিটের মানে হলো অ্যাপ্রক্সিমেটলি 10%, এটা সয়েল টু সয়েল ভ্যারি করবে, বাট একটা সার্টেন পার্সেন্টেজ অফ ময়েশ্চার। অ্যাকচুয়ালি এই সার্টেন পার্সেন্ট অফ ময়েশ্চারটা কিভাবে আমি বের করছি এবং বের করে সেই ভ্যালুটাকে আমি এখানে প্রেজেন্ট করছি। তো একইভাবে লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট কিভাবে বের করা যায়, এখানে আরেকটা টার্মোলজি আছে, শ্রিঙ্কেজ লিমিট। তো আমরা এখানে শ্রিঙ্কেজ লিমিটটা নিয়ে আলোচনা করব না, আমরা মেইনলি আলোচনা করব প্লাস্টিক লিমিট অ্যান্ড লিকুইড লিমিট, এবং এটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। এবং এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো প্লাস্টিসিটি ইন্ডেক্স, যেটা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিটের গ্যাপের উপর বেস করে প্লাস্টিসিটি ইন্ডেক্স বের করা যায়। তো এগুলোর ইউজ সম্পর্কেও আমরা পরবর্তীতে দেখব, কারণ আমরা একটা পার্টিকুলার সয়েলে প্লাস্টিক লিমিট বা লিকুইড লিমিট অ্যাকচুয়ালি আমাদের যে কারণে প্রয়োজন হয়, আমাদের একটা পার্টিকুলার সয়েল যত তার লিকুইড স্টেজের দিকে অগ্রসর হবে তত তার লোড বিয়ারিং ক্যাপাসিটি কমে যাবে বা সেটা আনস্টেবল হয়ে যাবে। দ্যাট মিনস আমার একটা পার্টিকুলার সয়েলে ধীরে ধীরে যত বেশি ময়েশ্চার, আমরা যদি অ্যারো সাইনটা অনুযায়ী এটাকে দেখি, আমরা যত বেশি ময়েশ্চার যোগ করতে থাকবো সে ধীরে ধীরে লিকুইড স্টেজের দিকে যেতে থাকবে এবং সে যত বেশি লিকুইড স্টেজের দিকে যেতে থাকবে সে তত বেশি আনস্টেবল হয়ে যাবে। আর তার মানে যদি আমরা অন্যভাবে বলি, রিভার্স ওয়েতে, একটা পার্টিকুলার সয়েল যত বেশি তার প্লাস্টিক স্টেজের দিকে থাকবে তত জিনিসটাকে আমরা স্টেবল বলবো। তো অ্যাকচুয়ালি সয়েলের স্টেবিলিটি সম্পর্কে একটা আইডেন্টিফিকেশনের জন্য বা একটা ধারণা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই টেস্টটার প্রয়োজন হয়, যে কত পার্সেন্ট অফ ময়েশ্চারে আমার একটা পার্টিকুলার সয়েল স্টেবল থাকবে বা কোন লিমিটে গিয়ে বা কোন পরিমাণ ময়েশ্চার কন্টেন্টে গিয়ে সে ধীরে ধীরে আনস্টেবলের দিকে চলে যাবে বা আমি তখন এটাকে আনস্টেবল বলবো। আর এছাড়াও আমরা যখন সয়েলকে কম্প্যাক্ট করি, তখন কম্প্যাক্ট করার জন্য আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন হয় প্লাস্টিক লিমিটটা বিশেষ করে প্রয়োজন হয়, কারণ আমাদের একটা পার্টিকুলার সয়েলের ময়েশ্চার যদি প্লাস্টিক লিমিটের কাছাকাছি, কাছাকাছি বলতে অ্যাকচুয়ালি একটু বেশি যদি বলি, যদি থাকে তাহলে সেটাকে আমরা ইজিলি কম্প্যাক্ট করতে পারি। কিন্তু যদি দেখা যায় যে অনেক
নিচে থাকে, প্লাস্টিক লিমিটের থেকেও ময়েশ্চারটা নিচে থাকে, তাহলে তো করতেই পারি না। অথবা লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিটের মধ্যে যদি গ্যাপটা বেশি থাকে, দ্যাট মিনস প্লাস্টিসিটি ইন্ডেক্সের ভ্যালুটা যদি খুব বেশি থাকে, তাহলে সেই সয়েলটাও কম্প্যাক্ট করতে গিয়ে আমাদের অনেক কষ্টের সম্মুখীন হতে হয়, অনেক বেশি এফোর্ট দিতে হয়। আবার যদি এমন কোনো সয়েল থাকে যার প্লাস্টিক লিমিট এবং লিকুইড লিমিটের ভিতরে গ্যাপ খুবই কম থাকে, তখন সেই ধরনের সয়েলকে আমরা খুবই আনসার্টেন সয়েল বলবো, কারণ সেখানে সামান্য একটু ময়েশ্চার চেঞ্জ হওয়ার ফলেই সে দেখা যাবে প্লাস্টিক স্টেজ থেকে লিকুইড স্টেজে চলে যাবে। আর অলরেডি আমরা আলোচনা করেছি যে যখন আমরা লিকুইড স্টেজের দিকে, একটা সয়েল যত লিকুইড স্টেজের দিকে যাবে তার স্টেবিলিটি তত কমতে থাকবে এবং সে ফেইলিয়ারের দিকে মুভ করবে। আর নিচেও আমরা একটা দেখতে পাচ্ছি প্লাস্টিসিটি চার্ট, এটাও আমাদের সায়েন্টিস্ট ক্যাসাগেন্ডা একটা চার্ট আমাদেরকে সাজেস্ট করেছেন, এবং আমরা আমাদের থিওরি কোর্সেও বিশেষ করে ক্লাসিফিকেশন অফ সয়েলের ক্ষেত্রেও আমরা এটা দেখেছিলাম। তো এখানেও আমাদের হরিজন্টাল এক্সিসে লিকুইড লিমিট এবং ভার্টিক্যাল এক্সিসে প্লাস্টিক লিমিটের প্রয়োজন হয়। এবং এই ক্যাসাগেন্ডা চার্টটা অ্যাকচুয়ালি আমি ডিটেইলে এখানে আলোচনা করব না, এটা আমরা মেইনলি ব্যবহার করি একটা পার্টিকুলার সয়েলকে কিছু গ্রুপে ভাগ করে ফেলার জন্য। দেখা যায় আমরা একটা পার্টিকুলার সয়েলের লিকুইড লিমিট এবং প্লাস্টিসিটি ইন্ডেক্স জানা থাকলে ক্যাসাগেন্ডা চার্ট ব্যবহার করে তাকে যদি একটা গ্রুপে ফেলে দিতে পারি, গ্রুপে ফেলার ফলে সেই পার্টিকুলার সয়েলের বিহেভিয়ার সম্পর্কে আমরা প্রেডিক্ট করতে পারি। টেস্ট না করেই অন্যান্য আরো অনেক বিহেভিয়ার সম্পর্কে আগে থেকে আমরা একটা ধারণা পোষণ করতে পারি। আর কিছু অ্যাবনর্মাল সয়েল আছে, সেগুলোতে, বা অ্যাবনর্মাল ঠিক বলবো না, একটু ভ্যালুগুলো অ্যাবনর্মাল হয়, তো সেগুলো নিয়ে পরে আলোচনা করছি। তো এই ছিল আমাদের টেস্ট গুলো কেন করব বা সেটার ইম্প্যাক্টটা কি সেটা নিয়ে আলোচনা দেখলাম আমরা। এখন আমরা মেইনলি টেস্টটা করব কিভাবে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এখানে আমাদের কিছু ইকুইপমেন্টাল লিস্ট দেওয়া আছে। তো এখানে ইকুইপমেন্টের যে লিস্টগুলো দেওয়া আছে সেগুলো আমাদের লাগবে। লিকুইড লিমিট ডিভাইস, দ্যাট মিনস আমাদের যে ক্যাসাগেন্ডা অ্যাপারেটাস, এবং আমাদের কিছু ময়েশ্চার লাগবে, পানি দেওয়ার জন্য ময়েশ্চার ক্যান লাগবে। এখানে বর্ণনা দেওয়া আছে, আমি এগুলো লাইন বাই লাইন যেতে চাচ্ছি না, কারণ এগুলো যেহেতু আমাদের ম্যানুয়ালে দিয়ে দেওয়া আছে ওখান থেকে পড়ে নেওয়া যাবে। আমি জিনিসটা গো থ্রু করতে যাচ্ছি এবং আমরা একটা খুব ভালো একটা ভিডিও আমরা দেখাবো টেস্টিং এর প্রসেসে। তো সেটা দেখলে আমাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি শুরুতে হালকা একটু ব্রিফ করে নিচ্ছি, দেন আমি ভিডিওটা দেখাবো, এবং ভিডিওটা দেখানোর পরে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করা হয় সেটা নিয়ে আমরা কিছু আলোচনা করব। সো এই জায়গাগুলো আমি একটু স্কিপ করে যাচ্ছি, কারণ এগুলো তোমরা পড়ে নিলেই হবে। আচ্ছা, এখানে টেস্টের ক্ষেত্রে যেটা করতে হয়, আমরা যখন সয়েলটা পাবো, আমরা অনেক সময় হয়তো বা দেখা যাবে যে ড্রাই অবস্থায়, লাম্প অবস্থায় পাবো। আর এই টেস্টটা আমাদের ইন্ডেক্স প্রপার্টি, আমরা ইন্ডেক্স প্রপার্টি এবং ইঞ্জিনিয়ারিং প্রপার্টি সম্পর্কে এর আগে ধারণা জেনে এসেছি। সো এটা যেহেতু আমাদের একটা ইন্ডেক্স প্রপার্টি, সো আমাদের ডিস্টার্ব সয়েল হলেও হবে। তো এটা নেচারে হয়তো বা আমরা লাম্প অবস্থায় যেটা পাই, তো সেটাকে শুরুতে আমাদেরকে গ্রাইন্ড করে নিতে হয়, কারণ গ্রাইন্ড যদি না করি তাহলে আমরা টেস্টটা করতে পারবো না। তো সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু কোড এটা ভ্যারি করে। আমরা যদি ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন মেথড অনুযায়ী সেই অনুযায়ী কাজটা করতে চাই, তাহলে আমরা সয়েলগুলোকে গ্রাইন্ড করব, এরকম একবারে ফাইন পার্টিকেল তৈরি করব, করে এটাকে আমরা 200 সিপ দিয়ে পাস করে স্যাম্পল আকারে কালেক্ট করব। এরপর আমরা সেই সয়েলের সাথে কিছু পানি যোগ করব, পানি যোগ করে আমরা স্যাম্পলটা জেনারেট করব। তবে এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, যখন আমরা ময়েশ্চার যোগ করব তখন আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো, যখন আমরা এই একই সয়েলে লিকুইড লিমিট টেস্ট করব এবং একই সয়েলের প্লাস্টিক লিমিট টেস্ট করব, যখন আমরা লিকুইড লিমিট টেস্ট করব তখন আমাদের সয়েলে ময়েশ্চারের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হবে, আর যখন আমরা প্লাস্টিক লিমিট টেস্ট করব তখন আমাদের সয়েলে ময়েশ্চারটা একটু কম প্রয়োজন হবে। সো কোনো কারণে যদি আমরা পানিটা অ্যাকচুয়ালি একটু অল্প অল্প করে যোগ করব, এই কারণে, কারণ কোনো কারণে যদি পানি বেশি হয়ে যায় তখন সেই সয়েলটাকে লিকুইড লিমিটের জন্য হয়তো বা তেমন একটা প্রবলেম না হলো, প্লাস্টিক লিমিটের জন্য যেহেতু ময়েশ্চার কম লাগবে, আমরা কিন্তু তখন যদি এটার সাথে ড্রাই সয়েল যোগ করি তাহলে কিন্তু ভালোভাবে মিক্সিং হবে না এবং আমাদের টেস্টটা ভালোভাবে হবে না। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই স্যাম্পলটাকে রেখে দিতে হয় ফ্যানের নিচে বা ওপেন এরিয়া কিছুক্ষণ রেখে দিতে হয়, যাতে সয়েলটা ড্রাই হয়ে যায়। তো সেটা আমাদের যেহেতু একটু সময় নষ্ট হয়, এই কারণে আমরা পানি অ্যাড করার সময় একটু খেয়াল রাখবো, বিশেষ করে যখন আমরা প্লাস্টিক লিমিট টেস্ট করব। আর লিকুইড লিমিট টেস্টের ক্ষেত্রেও কিছু টেকনিক আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো এইভাবে আমরা আসলে সয়েলটাকে গ্রাইন্ড করে কিছু পানি যোগ করবো। এখানে মেইনলি যে ছবিগুলো দেখা যাচ্ছে এটা হলো লিকুইড লিমিটের ক্ষেত্রে। ভালোভাবে
ওয়াটার এবং সয়েল মিক্স করব, মিক্স করে আমাদের এখানে যে ক্যাসাগেন্ড্রা অ্যাপারেটাসটা আছে এই ক্যাসাগেন্ড্রা অ্যাপারেটাসে আমার সয়েল স্যাম্পলটাকে প্লেস করব। প্লেস করে এই গ্রুভিং টুলস দিয়ে আমি এখান থেকে একটা গ্যাপ তৈরি করব, যেন অ্যাপ্রক্সিমেটলি 13 মিলিমিটারের মতন একটা গ্যাপ, মানে আমরা হাফ ইঞ্চির মতন যদি ইঞ্চিতে বলি একটা গ্যাপ সৃষ্টি হয়। এবং এরপরে আমাদের যে অ্যাপারেটাসটা আছে এই যে এখানে দেখা যাচ্ছে যে এটাকে এন্টি ক্লকওয়াইজ যখন আমরা রোটেট করি, রোটেট করলে এটাকে একটু উপরে উঠে ড্রপ করে অ্যাপ্রক্সিমেটলি হাফ ইঞ্চি বা 12 থেকে 13 মিলিমিটার উপরে উঠে ড্রপ করে। এইভাবে আমরা টেস্টটা কন্টিনিউ করতে থাকবো। তো টেস্টটা কন্টিনিউ করার ক্ষেত্রে কতগুলো শর্ত আছে, আমি অ্যাকচুয়ালি অন্য একটা ফিগার থেকে দেখাই, এরা মনে হয় আরো ভালো বুঝতে পারবে। এই যে আমাদের যে অ্যাপারেটাসটা, এই অ্যাপারেটাসটা এটা হলো বিএম দাসের বই থেকে দেখাচ্ছি। এই যে এই হ্যান্ডেলটা ধরে আমরা এন্টি ক্লকওয়াইজ রোটেট করতে থাকি এবং এই যে আমাদের যে কন্টেইনারটা আছে এই কন্টেইনারটা উপরের দিকে উঠে ড্রপ করবে, প্রতিবার ঘুরে আসলে একবার ড্রপ করবে। এবং ড্রপের স্পিডের ব্যাপারে এসটিএম এ যদি আমরা যাই ওখানে ডিটেইল বলে দেওয়া আছে। আমাদের ড্রপের স্পিডটা হবে অ্যাপ্রক্সিমেটলি মিনিটে 90 স্ট্রোক। তার মানে আমরা যদি একটু শর্টে বলি, দ্যাট মিন্স আমরা যেন এমন ভাবে কাজটা করি যাতে 2 সেকেন্ডে 3টা করে ড্রপ দেওয়া ফিজিবল হয়। এইভাবে আমরা টেস্টটা কন্টিনিউ করব। ওকে, তো এই কিছুক্ষণ আগে আমরা ম্যানুয়ালের যে ছবিটা দেখেছিলাম ওটা একটু দূর থেকে স্ন্যাপটা নেওয়া ছিল, এখানে একটা ক্লোজ স্ন্যাপ আছে। এছাড়া আমরা যখন ভিডিওটা দেখবো ওখানে আরো সুন্দরভাবে জিনিসটা ডিটেইলে দেখানো আছে। এখানে যদি আমরা একটু খেয়াল করি যে ওই যে গ্রুভিং টুলসটা যখন এখান থেকে পাস করে নিয়ে আসা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি হাফ ইঞ্চের একটা গ্যাপ হয়ে যাবে। সো আমরা যখন এন্টি ক্লকওয়াইজ ড্রপ দিতে থাকবো তখন এই যে দুইটা পাশের গ্যাপের দুইটা পাশের সয়েলে যদি লিকুইড স্টেজ চলে আসে, দ্যাট মিন্স সয়েলের ময়েশ্চার কন্টেন্ট যদি সাফিসিয়েন্ট থাকে, দেন এই ড্রপের কারণে ধীরে ধীরে এই ফাঁকা জায়গাটা ক্লোজ হয়ে যেতে থাকবে। এই ফাঁকা জায়গাটা ক্লোজ হয়ে যেতে থাকবে। এখন আমরা টেস্টটা কতক্ষণ কন্টিনিউ করব? আমরা টেস্টটা কন্টিনিউ করার জন্য দুটো শর্ত আছে। এক, আমরা এই যে প্রথম যে ফিগারটা সেটা হলো গ্যাপটা সৃষ্টি করলাম, এরপরে আমরা ড্রপ দিতে থাকলাম। যখন আমরা ড্রপ দিতে থাকবো এই ফাঁকা জায়গাটা ফিল আপ হয়ে যাবে। তো এই ফাঁকা জায়গাটা যখন ফিল আপ হয়ে যাবে, পুরোটা হওয়ার দরকার নেই, অ্যাপ্রক্সিমেটলি হাফ ইঞ্চি, দ্যাট মিন্স 12 থেকে 13 মিলিমিটার পরিমাণ জায়গা যদি ফিল আপ হয়ে যায় তখন আমরা টেস্টটা শেষ ক্লোজ করে দিব। ক্লোজ করে এখান থেকে সয়েল স্যাম্পলটা কালেক্ট করব এবং সেই সয়েলের ময়েশ্চার কন্টেন্ট বের করব। অথবা 50 স্ট্রোকস পর্যন্ত আমরা ওয়েট করব। দ্যাট মিন্স আমি যখন টেস্ট করতে থাকবো, টেস্ট করতে গিয়ে যদি এমন হয় যে আমি 50টা স্ট্রোকস দেওয়ার আগেই আমার সয়েল স্যাম্পলগুলো কাছাকাছি চলে এসেছে, দেন আমি ওখানে টেস্টটা শেষ করে ফেলবো। আর যদি বিষয়টা এমন হয় যে আমার 50টা স্ট্রোকস হয়ে গিয়েছে কিন্তু এখনো আমার সয়েল স্যাম্পলগুলো কাছাকাছি আসেনি, দ্যাট মিন্স এই সয়েলে সাফিসিয়েন্ট পরিমাণ ময়েশ্চার নেই, এই টেস্টটা করার জন্য সয়েলের সাথে আমাকে আরো কিছু ময়েশ্চার যোগ করে এই টেস্টটাকে রিপিট করতে হবে। তো এইভাবে আমরা 3টা থেকে 4টা টেস্ট করি, কারণ এখান থেকে আমাদেরকে একটা গ্রাফ জেনারেট করতে হয়। তারপরে মোটামুটি ভাবে টেস্ট প্রসেসটা বুঝে গেলাম যে আমরা একটা সয়েল স্যাম্পল নিয়ে ক্যাসাগেন্ড্রা অ্যাপারেটাসে দিয়ে গ্রুপিং টুলস দিয়ে হাফ ইঞ্চের গ্যাপ সৃষ্টি করে আমরা ড্রপ গুলো দিতে থাকবো এবং ড্রপ দেওয়ার ফলে সয়েল স্যাম্পল গুলো কাছাকাছি চলে আসলে আমরা ওখান থেকে সয়েল স্যাম্পল কালেক্ট করে ময়েশ্চার কন্টেন্ট বের করব। ওকে, এইবার আমরা যদি একটু দেখি এখানে এই গ্রাফটার দিকে তাকাই, আমাদের আলটিমেট গোলটা হলো এই গ্রাফটা তৈরি করা। তো এই গ্রাফে আমাদের ভার্টিক্যাল এক্সিসে আছে ময়েশ্চার কন্টেন্ট। তো এই ময়েশ্চার কন্টেন্ট আমরা পাবো হলো সয়েল স্যাম্পলটাকে টেস্ট করে, সেই যে আমার সয়েল স্যাম্পলগুলো কাছাকাছি চলে আসলে এই সয়েল স্যাম্পলটাকে নিয়ে আমরা যদি ওভেন ড্রাই করে ময়েশ্চার কন্টেন্টটা কিভাবে বের করে আনতে পারি। তো এটা অলরেডি ময়েশ্চার কন্টেন্ট কিভাবে বের করা হয় থিওরি তো আলোচনা করা হয়েছে, গত ক্লাসে আমাদের কম্প্যাকশন টেস্টে ওইটা আমরা দেখেছি। সো ময়েশ্চার কন্টেন্ট, সো প্রত্যেকটা টেস্টের জন্য আমি যদি এই গ্রাফের পয়েন্টগুলোকে দেই, মানে কতগুলো ব্লো লেগেছিল, কতগুলো স্ট্রোকস লেগেছিল এবং তার করেসপন্ডিং ময়েশ্চার কন্টেন্ট দিয়ে আমি করলাম। আমি 4বার করলাম ফর এক্সাম্পল, আমি 4টা পয়েন্ট পেয়ে গেলাম। সো 4টা পয়েন্ট আমি পেয়ে গেলে এদেরকে দিয়ে যদি যখন আমি একটা বেস্ট ফিটেড লাইন আঁকবো এরকম একটা লাইন চলে আসবে। লাইন চলে আসার পরে অ্যাকর্ডিং টু এএসটিএম 25 স্ট্রোকস থেকে আমি চলে যাব গ্রাফে এবং সেই গ্রাফ থেকে যদি আমি ময়েশ্চার কন্টেন্টে চলে যাই তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই হলো আমার পার্টিকুলার লিকুইড লিমিট ফর দ্যাট পার্টিকুলার সয়েল। দ্যাট মিন্স এখানে শর্ত হলো একটা বেস্ট ফিটেড গ্রাফ করার পরে 25 স্ট্রোকস থেকে একটা লাইন গ্রাফকে টাচ করে ওয়াই এক্সিসে গিয়ে যে ময়েশ্চার কন্টেন্টটা পাবো সেটাই হলো আমার লিকুইড লিমিট। সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল স্ট্যান্ডার্ড। নাও দেয়ার ইজ এ টেকনিক। এখানে একটা টেকনিক আমরা যদি একটু অ্যাপ্লাই করি আমাদের কাজটা সহজ হয়ে যাবে।
ফর এক্সাম্পল কেউ যদি টেস্ট করার সময় সয়েল স্যাম্পলে অতিরিক্ত পরিমাণ পানি যোগ করে ফেলে, তাহলে অতিরিক্ত পরিমাণ পানি যদি যোগ করে তাহলে দেখা যাবে কম স্ট্রোকে সয়েল স্যাম্পলগুলো ক্লোজ হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে। সো কারো যদি পানি বেশি থাকে তাহলে সে যখন টেস্ট করতে থাকবে দেখা যাবে যে তার 25-এর নিচেই ভ্যালুগুলো সব 25-এর নিচে আসতেছে। তো 25-এর নিচে যদি আসে, তাকে যদি আমি বেস্ট ফিটেড লাইন করি, লাইনটাকে এক্সটেন্ড করলে হয়তো 25-কে এক্সিট করবে, বাট সেটা একটা ভালো রিপ্রেজেন্টেশন হবে না। সুতরাং আমাদের যেটা ভালো হবে সেটা হলো আমাদের এই যে পয়েন্টগুলো, কিছু পয়েন্ট যদি 25-এর আগে আসে এবং কিছু পয়েন্ট যদি 25-এর পরে আসে, এইভাবে যদি আমরা একটা কিছু পয়েন্ট পাই এবং তাদের থেকে যদি একটা বেস্ট ফিটেড কার্ভ আঁকি, তাহলে আমরা এটা খুব সুন্দর একটা রিপ্রেজেন্টেশন পাবো। সো এটার ক্ষেত্রে টেকনিক যেটা সেটা হলো আমরা শুরুতে কিছু পানি যোগ করে টেস্টটা করব, করে আমরা প্রথম সয়েল স্যাম্পলটা কতগুলো স্ট্রোকসে আসছে সেটা নিব। ফর এক্সাম্পল আমার প্রথম সয়েল স্যাম্পলটা 15 স্ট্রোকসেই কাছাকাছি চলে আসছে, দ্যাট মিন্স আমি 25-এর নিচে কিন্তু একটা ভ্যালু পেয়ে গিয়েছি। দেন আমার পরের টেস্টের জন্য আমি আর সয়েল স্যাম্পলের সাথে কোনো প্রকার কোনো পানি যোগ না করে যদি আবার ওই সয়েল স্যাম্পলটাকে ভালো করে মিক্স করে টেস্ট করি, তাহলে দেখা যাবে আমার এই মিক্সিং প্রসেসের ফলে কিছু পানি কিন্তু বা কিছু ময়েশ্চার কিন্তু চলে যাবে, এবং চলে যাওয়ার ফলে পরের যে সেকেন্ড টেস্টটা করব তার ভ্যালু অবশ্যই 25-এর বেশি না হোক 15-এর বেশি হবে, এবং এভাবে আমি প্রসিড করব। আবার যদি কারো এমন হয় যে প্রথম টেস্টের ক্ষেত্রেই তার ভ্যালুটা চলে আসছে অ্যাপ্রক্সিমেটলি 32টা স্ট্রোকস লেগেছে, তার মানে 25-এর বেশি কিন্তু সে একটা ভ্যালু পেয়ে গিয়েছে। দ্যাট মিন্স সে যদি এখন আবার টেস্ট করতে চায়, তার কিন্তু আসলে উচিত হবে কিছু পানি মিক্স করে নেওয়া। পানি মিক্স করে নেওয়ার উদ্দেশ্য হলো যে আমার সয়েল স্যাম্পলের পরবর্তী যখন আমি টেস্ট করব তখন যেন 25 স্ট্রোকসের আশেপাশে আসে। যদি 25 একটু বেশি আসে, ফর এক্সাম্পল প্রথমটা 32 আসলো, পরেরটা 26 আসলো, তাহলে থার্ড টেস্টের সময় সে আরেকটু পানি যোগ করবে, তাহলে ওটা অবশ্যই সেই 26-এরও কম আসবে, তাহলে আমি 25-এর আগে পরে ভ্যালু পেয়ে গেলাম। অথবা যদি এমন হয় যে কারো প্রথম স্যাম্পলে 32 আসলো, পরের বার টেস্ট করতে গিয়ে দেখা গেল যে পানি এত বেশি হয়ে গিয়েছে যে তার ভ্যালু 12টা স্ট্রোকসে কাছাকাছি চলে এসেছে, তাহলে সে 3 নম্বর টেস্টে আবার পানি ছাড়া করবে, তাহলে 12-র বেশি আবার ওদিকে 32-এর কম মাঝামাঝি একটা ভ্যালু পাবে। তার মানে মেইন বিষয়টা হলো আমরা চাইলে যত খুশি ভ্যালু নিতে পারি 25-এর আগে পরে, কিন্তু একটু টেকনিক অ্যাপ্লাই করে যদি কাজটা করি তাহলে অল্প সময়ে আমরা আমাদের প্রবলেমটা সলভ করতে পারবো। তো যাই হোক, এটা ছিল আমাদের মেইন টার্গেট। তো আমরা এরপরে ভিডিওতে আরো দেখবো এবং পরবর্তীকালে আমাদের যে ডাটা শিটে যে টেবিলটা আছে সেই টেবিলটা আমরা ফিল আপ করাটা দেখবো। সো এটা ছিল আমাদের লিকুইড লিমিট কিভাবে আমরা বের করি সেটা। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো প্লাস্টিক লিমিট কিভাবে বের করে। সো প্লাস্টিক লিমিটের ক্ষেত্রে যেটা করতে হয়, আমরা একটা সয়েল স্যাম্পল নিব, যে সয়েল স্যাম্পলটা দিয়ে আমরা কিছুক্ষণ আগে লিকুইড লিমিট টেস্ট করেছি তারই হয়তো কিছুটা স্যাম্পল আমরা পাশে রেখে দিব, এবং এখানে আমি বলেছিলাম যে আমাদের অবশ্যই ময়েশ্চারটা কম্পারেটিভলি কম হতে হবে লিকুইড লিমিটের চাইতে। একটা সয়েলের লাম্প নিব, লাম্প নিয়ে আমরা অলরেডি ফিল্ড আইডেন্টিফিকেশন টেস্টের সময় যে টাফনেস এন্ড প্লাস্টিসিটি টেস্ট করেছিলাম, সেইভাবে আমরা একটা থ্রেড তৈরি করার চেষ্টা করব। একটা সয়েলের থ্রেড হাত দিয়ে একটা সয়েলের থ্রেড তৈরি করব। এখন এই থ্রেডটা করতে হবে, আমাদের টার্গেট হলো এমন একটা থ্রেড করতে হবে যেটার ডায়ামিটার অ্যাপ্রক্সিমেটলি 1/8 ইঞ্চি বা 3 থেকে 3.5 মিলিমিটার হয়। 3 থেকে 3.5 মিলিমিটার ডায়ামিটার বা 1/8 ইঞ্চির একটা থ্রেড আমরা তৈরি করব। আমাদের আলটিমেট টার্গেট হলো এই থ্রেড তৈরি করতে গিয়ে এখানেও কিছু অবজারভেশন আছে। যদি দেখা যায় যে থ্রেড 1/8 করা অনেক আগে, মানে আমি 1/8 করতে পারছি না, তার আগেই আমার এই থ্রেডগুলো ক্র্যাক করে ভেঙে ভেঙে যাচ্ছে, তার মানে প্লাস্টিক লিমিটের চাইতেও পানি কম আছে, তাহলে এই টেস্ট করার জন্য আমি সামান্য কিছু পানি যোগ করে এই টেস্টটা আবার কন্ডাক্ট করি। আর যদি এমন হয় যে আমি টেস্টটা করতে গিয়ে দেখা গেল যে আমার থ্রেড হয়ে যাচ্ছে কিন্তু কোনো প্রকার কোনো ক্র্যাক জেনারেট করতেছে না, তার মানে আমার প্লাস্টিক লিমিটের জন্য যে পরিমাণ ময়েশ্চার দরকার তার চেয়ে ময়েশ্চার বেশি আছে। তো এটাই হলো বেসিক আন্ডারস্ট্যান্ডিং। সো কারো যদি এমন হয় 1/8 থ্রেড হয়েছে কিন্তু ক্র্যাক জেনারেট করে নেই, তাহলে সে যে কাজটা করবে, সে আর পানি যোগ না করে সে ওই সয়েল স্যাম্পলটাকে আবার হাতের উপরে কিছুক্ষণ লাম্প তৈরি করবে অথবা ট্রেতে কিছুক্ষণ রেখে দিবে যাতে ময়েশ্চারটা চলে যায়, তারপরে সে আবার ট্রাই করবে। আর কারো যদি আগেই ক্র্যাক হয়ে যায় তাহলে সেই লাম্পের ভিতরে সামান্য কিছু পানি যোগ করে আবার ট্রাই করবে। মেইন বিষয়টা হলো
আমার 1/8 থ্রেডও হবে এবং সেই সয়েল স্যাম্পলে কিছু ক্র্যাক জেনারেট করবে। সো যখন আমার 1/8 থ্রেডও হয়ে যাবে এবং কিছু ক্র্যাক জেনারেট করে যাবে, তার মানে আমার এই পার্টিকুলার সয়েলে অ্যাপ্রক্সিমেটলি প্লাস্টিক লিমিটের সমপরিমাণ পানি রয়েছে। এভাবে এই টেস্টটা 2 থেকে 3 বার করব এবং এই সয়েল স্যাম্পলটাকে ওভেনে রেখে তার ময়েশ্চার কন্টেন্টটা বের করব। এটা যদি আমরা করতে পারি দেন আমরা প্লাস্টিক লিমিটটা পেয়ে যাব। তো যাই হোক, আমাদের এই লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিটের যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা মোটামুটি ভাবে আলোচনা করলাম। এবার আমি তোমাদের একটা ভিডিও দেখাবো, সেই ভিডিওতে টেস্টিং প্রসেসটা থাকবে, ওখানে কিছু ওরা খুব সুন্দরভাবে বর্ণনাও করছে এবং তারপরে আমাদের এখানে যে ডাটা শিটটা আছে এটা সাথে ম্যাচ করবে। তারপর এখানে কিছুটা আলোচনা করে আমরা আমাদের এই ল্যাবটা আজকে শেষ করব। তো আমরা দেখি ভিডিওটা। আচ্ছা, তাহলে আমি ভিডিওটা অন করছি এবং মধ্যবর্তীতে কিছু আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা যদি থাকে তাহলে সেটা আমি অ্যাড করব। এবং অলরেডি এটার ব্যাপারে আমি বলেছি যে কিছু পানি যোগ করা বা বেশি স্ট্রোকস এর কম বেশি কিছু বিষয় আছে, এই জিনিসগুলো এখানে আলোচনা হবে। তাহলে আমি ভিডিওটা অন করছি। This is a tutorial for the Atterberg Limits Lab of the Geotechnical Engineering course CIVI 3208. The purpose of this lab is to determine the plastic limit, liquid limit, and plasticity index of a soil sample. Soil can exist in a solid state, a plastic state, or a liquid state, depending on its water content. The plastic limit corresponds to the water content at which the soil changes from solid to plastic. Similarly, the liquid limit corresponds to the water content at which the soil changes from plastic to liquid. It is important to know these limits as they help us predict the way the soil will behave. For these tests, you will need approximately 200 grams of material passing sieve number 40. To measure out a sample, take an empty container, like this bowl, place it on the scale, and zero the scale. Then measure out approximately 200 grams of soil. Now add water to your sample. Do this gradually while mixing. You will want to create a uniform paste of soil that sticks together. If your sample is too dry, add more water. If your sample is too wet, keep stirring it. Never add dry soil to your sample, as that will cause it to clump together and therefore affect the results. To measure the liquid limit of soil, you will use this device known as a Casagrande cup. Once your soil sample is prepared, you can fill the brass cup. Take a part of your soil and fill the cup like this. Use a spreading tool to squeeze and flatten the surface of the soil in the cup so that it's horizontal. You will need enough soil so that the sample is about 1 centimeter thick at its deepest point. Use a grooving tool to cut a groove through the center of the brass cup like this. Make sure that the brass cup is clearly visible through the groove. Now that the Casagrande cup is set up, we can start the test. Turning this handle will cause the cup to rise to a height of about 1 centimeter and then drop to the base. Start turning the handle continuously, counting the number of drops. As the sample drops, the two halves of the sample will approach and eventually meet each other. Stop the test once the contact length between the two halves of the sample is greater than 13 millimeters. Ideally, the number of drops will be between 25 and 35. If this is the case, then the test was successful. Record the number of drops in a table. Now determine the moisture content of the sample. To do this, take a moisture container and identify it with a number. Then record the mass of the empty container. Place a small amount of the sample in the container and record its mass. Place the sample in an oven for 24 hours to dry. If your number of drops was not between 25 and 35, you will need to redo this test. In both cases, put the sample back into the storage container. If your number of drops was less than 25, your sample is too wet. You will need to mix your sample, allowing water to evaporate, then repeat the test. If your number of drops was more than 35, your sample is too dry. You will need to add water to your sample, mix the sample, and repeat the test. Repeat this process until you get between 25 and 35 drops. You will need to repeat the test successfully 2 more times to get 3 data points in all. For the second and third tests, increase the water content by adding water to your sample and mixing. This will reduce the number of drops. You will want the number of drops from at least one of your tests to be less than 25. This is because the liquid limit corresponds to this number of drops. In order to accurately determine the liquid limit, we need at least 1 data point less than and 1 data point greater than 25 drops. When repeating the test,
You will find it easier replacing the sample back into the container by removing the cup. To do this, loosen the screws, push the pin back, and lift the cup out. Remember that you are recording the number of drops it takes for the two halves of the sample to meet each other for a distance of 13 millimeters. For each of your 3 successful tests, record the number of a moisture container, its mass, and the mass of a sample of wet soil placed into it. Place all 3 samples in an oven to dry. It is okay to do the test more than 3 times. After at least 24 hours, remove all your samples from the oven. Place the containers of dry soil on the scale and record the mass of each, corresponding to the number of the container in your table. Using the data recorded, calculate the moisture content of each test. As was mentioned before, each successful test corresponds to one data value that will help us determine the liquid limit. The data will be plotted on a graph like this. The y-axis is the moisture content. It is on a linear scale and will have a range large enough to contain your lowest and highest moisture contents. The x-axis is the number of drops. It is on a logarithmic scale. Plot all your data points like this. Now find the line of best fit. The liquid limit is the moisture content corresponding to the point of 25 drops along this line. To determine the plastic limit of the sample, we will need a flat surface such as this glass pane. Take a small lump of the sample like this and roll it into an ellipsoidal shape. Place this on the flat surface and start rolling it back and forth like this. The objective here is to continue rolling the sample until it thins to a diameter of 3 millimeters. If your sample sticks to the flat surface as it is doing here, this means that your sample is too wet. You will need to place the sample back into the container, mix the soil to remove some of the moisture, and try again. Once you have created a strand 3 millimeters thick, you can use the steel rod as a guide to know when to stop. Check closely for cracking. If there is no cracking, your sample is too wet. This is what cracking should look like at a strand diameter of 3 millimeters. If cracking occurs before you reach a thickness of 3 millimeters, your sample is too dry. Place the sample back into the container, add water, mix the sample, and try again. Once you've done this, determine the moisture content of this sample. Place a numbered moisture container on the scale and record its mass in a table. Record the number of the container you are using. Place the sample in the container and record the mass of the container plus the wet soil. Then place the container into an oven to dry. After 24 hours in the oven, remove the sample and record the mass of the now dry soil plus the container. Calculate the mass of dry soil. Calculate the mass of water. Finally, calculate the moisture content. The plastic limit is equal to this moisture content. The plasticity index is equal to the liquid limit minus the plastic limit. Calculate the plasticity index. Now that we have the liquid limit, plastic limit, and plasticity index, we have completed the Atterberg limits lab. তাহলে আমরা ভিডিওটা দেখলাম, খুব সুন্দরভাবে আমাদের যে টেস্ট যেটা ছিল সেটা কন্ডাক্ট করে দেখানো হলো। তো এবং অলরেডি আমাদের এই লিমিটগুলো আলোচনা করা হয়েছে এবং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে টেবিল যেটা আছে, তাহলে এই টেবিলটায় আমরা ভ্যালুগুলো যদি জানি, শুরুতে খালি ক্যানের ওয়েট নিয়ে নেওয়া হলো, আর ক্যান নাম্বার একটা দিতে হয় আইডেন্টিফিকেশনের জন্য, আদারওয়াইজ অনেক সময় একটা ওভেনে অনেকগুলো ক্যান থাকে, ক্লামসি হয়ে যায়। এরপর ওয়েট অবস্থা, সেটা হলো ওই দিনকার সয়েল স্যাম্পলের ক্যান সহ ওয়েট, অ্যান্ড দেন এরপরের দিন ওভেন ড্রাই করে অ্যাপ্রক্সিমেটলি 115 ডিগ্রি টেম্পারেচারে ওভারনাইট শব্দটা আছে বা 24 আওয়ার্স বলে, বাট অ্যাপ্রক্সিমেটলি 18 আওয়ার্স, 16 to 18 আওয়ার্স ইজ এনাফ দিয়ে আমরা যে সয়েল স্যাম্পলটা নিব সেই দুইটাকে যদি বিয়োগ করি তাহলে ওয়েট অফ ওয়াটারটা পেয়ে যাব এবং সেখান থেকে ওয়েট অফ কোয়ান্টিটি এবং নাম্বার অফ ড্রপ তার করেসপন্ডিং তো আছে। এইভাবে টেস্টটা কয়েকবার করে গ্রাফ করে আমরা লিকুইড লিমিটটা বের করতে পারবো এবং প্লাস্টিক লিমিট ডিরেক্টলি ময়েশ্চার কন্টেন্ট আকারে বের হয়ে যাবে। তো এইটাই ছিল আমাদের মোটামুটি ভাবে আটারবার্গ লিমিট, লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট, এবং আমরা এটার ইউজ দেখলাম। তো নরমাল সার্কামস্টেন্সে আমাদের লিকুইড লিমিটের যে ভ্যালুগুলো থাকে এইগুলো অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড 50 এর আশেপাশে আমাদের যদি ফাইন গ্রেইন সয়েল বলি, মানে 50 থেকে হয়তো বা ম্যাক্সিমাম 60 এরকমই হয়ে থাকে নরমালি।
কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের সয়েল যদি অর্গানিক সয়েল থাকে, অর্গানিক সয়েল আমরা এর আগে দেখে মানে আমরা আলোচনা করেছি, অর্গানিক সয়েল হলে ইন দ্যাট পার্টিকুলার কেস আমাদের লিকুইড লিমিটটা কোনো ক্ষেত্রে 100 ক্রস করে চলে যায়। আর এছাড়া কিছু টার্মোলজি আছে, যেমন আমাদের বেন্টোনাইট নামে এক ধরনের ক্লে লাইক পার্টিকেল আছে, যেটা আমরা পাইল যখন কাস্টিং করি, পাইল কাস্টিং করার সময় যে আমরা যে বোরিংটা করি, বোরিং এর সাইড যেন ভেঙে না আসে, এটার জন্য বেন্টোনাইটের একটা স্লারি প্রোভাইড করা হয়। তো এই যে বেন্টোনাইট যেটা, এই বেন্টোনাইটেরও কোয়ালিটিটা তার লিকুইড লিমিট দ্বারা বোঝা যায়। তো বেন্টোনাইটের লিকুইড লিমিটের ভ্যালু আবার অনেক বেশি, মানে নর্মালি 250 থেকে 300, কোনো ক্ষেত্রে 400 পর্যন্ত হয়ে থাকে। এবং বেন্টোনাইটের যদি লিকুইড লিমিট কখনো টেস্ট করতে হয়, সেক্ষেত্রে মানে সবকিছুরই স্ট্যান্ডার্ড মেথড আছে, সেখানে কিছু আলাদা মেথড আছে। সেক্ষেত্রে দেখা যায় বেন্টোনাইটটাকে অ্যাটলিস্ট 24 আওয়ার পানিতে ভিজিয়ে রাখতে। এখানে আমরা যেটা দেখলাম যে একটা ড্রাই সয়েলে কিছুটা পানি যোগ করে নিলাম, পানিটা যোগ করে টেস্টটা শুরু করে দিলাম। বেন্টোনাইটের ক্ষেত্রে কেসটা সেরকম না, পানিটা দিয়ে সেটাকে অ্যাপ্রক্সিমেটলি 24 ঘন্টা একটা কন্টেইনারে ভিজিয়ে রেখে এবং তারপরে এবং দেখা যায় যে ভলিউমে অনেক বেড়ে যায়, তারপরে সেটাকে টেস্ট করে এবং সেটার লিকুইড লিমিট প্রায় 250 থেকে 300% ইন জেনারেল আসে। তো যাই হোক, এটা যদিও আমাদের কনসেন্টের পার্ট না, যেহেতু আটারবার্গ লিমিট নিয়ে কথা বলছিলাম, কিছু আনইউজুয়াল ঠিক না, মানে কিছু টার্মোলজি যেটা হয়তো প্রফেশনাল ফিল্ডে আমাদের হরহামেশা লেগে যেতে পারে, তো সেটা নিয়ে কথা বললাম। তো এটাই ছিল আমাদের মোটামুটি ভাবে আটারবার্গ লিমিট নিয়ে আলোচনা, এবং পরবর্তী আমাদের যদি আরো কোনো কোয়ারি থাকে, কনফিউশন থাকে, সেটা আমরা আমাদের শিডিউল যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ।